এখন ফার্স্ট থিং যেটা একটা রেনাল স্টোনের পেশেন্ট বা একটা ইউরিটারিক স্টোনের পেশেন্ট, হ্যাঁ, হাউ ডু দে প্রেজেন্ট? হ্যাঁ, তো তারা সাধারণত দুইভাবে প্রেজেন্ট করে। হ্যাঁ, একটা হলো ক্রনিক সিমটম নিয়ে আর একটা অ্যাকিউট সিমটম নিয়ে। ইউজুয়ালি অ্যাকিউট সিমটম নিয়ে কোনো পেশেন্ট যদি আসে তাদেরকে সাধারণত লং কেস হিসাবে আমরা দেই না। তাহলে থাকছে তোমার ক্রনিক সিমটম। ক্রনিক সিমটম পেশেন্ট তো ইউজুয়ালি তোমার কাছে আসবে না। তাহলে কখন আসবে এই পেশেন্টগুলো? এই পেশেন্টগুলো তখনই আসবে যখন একটা ক্রনিক পেশেন্টের একটা অ্যাকিউট এপিসোড হবে। ঠিক আছে? তখন পেশেন্ট তোমার কাছে আসবে। দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম যে পেশেন্টগুলো আমরা তোমাদেরকে দেই, এই পেশেন্টগুলো অনেকদিন ধরেই মানে অনেকদিন ধরেই হয়তো তারা এই সিমটম গুলো ডেভেলপ করেছে, বাট রিসেন্টলি হয়তো ভেরি শর্টলি হয়তো সে অ্যারাউন্ড 5-7 ডেজ এর মধ্যে হয়তো তার একটা অ্যাকিউট এপিসোড হয়েছে, তারপরে তোমার কাছে এসে। তো পেশেন্ট তোমাকে ঠিক এইভাবেই হিস্ট্রিটা দিবে। কথা হলো যে ইম্পর্টেন্ট জিনিস তোমাকে যেটা বের করতে হবে যে পেশেন্টের সিমটম শুনে বলতে হবে যে পেশেন্টের কোন পোর্শনে, দ্যাট ইজ কোন ইউরিনারি ট্র্যাক্টের কোন অংশে তার সমস্যা। সেটা হলো যে আইদার ওয়েদার দ্য পেশেন্ট ইজ সাফারিং ফর আপার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম অথবা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম। এই অনুযায়ী তোমাকে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য হিস্ট্রি তোমাকে সুন্দরভাবে চিফ কমপ্লেন লিখতে হবে এবং ডায়াগনোসিস করতে হবে। তাহলে এখন যেটা হয় যে রেনাল স্টোন অথবা ইউরিটারিক স্টোন, হ্যাঁ, মোস্ট কমন সিমটম কি দ্যাট মে ব্রিং দ্য পেশেন্ট টু ইউ? মোস্ট কমন সিমটম হলো পেইন, ঠিক আছে, and associated with hematuria or associated with fever, হ্যাঁ, অথবা associated with burning sensation during urination, ঠিক আছে? These are the most common symptoms with upper urinary tract syndrome. তো লোয়ার urinary tract syndrome এটা আমরা আবার ডিফারেন্ট একটা এন্টিটিতে চলে যাবে। তো এই দুটা মিলে এই দুটাতে আমরা মোটামুটি ভাবে 3টা লং কেস দেই। তো নাম্বার 1 রেনাল স্টোন, নাম্বার 2 ইউরিটারিক স্টোন, নাম্বার 3 বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট। ঠিক আছে? তো বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট গো ফর লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম। ঠিক আছে? এখন আমরা রেনাল স্টোন এন্ড ইউরিটারিক স্টোন সম্বন্ধে আলাপ করছি। তো পেইন সাথে অ্যাসোসিয়েটেড কি থাকবে? হেমাচুরিয়া থাকবে, ফিভার থাকবে, হ্যাঁ, বার্নিং মিচুরেশন থাকবে। ঠিক আছে? তো এই সিমটম গুলো নিয়ে ইউজুয়ালি তোমার পেশেন্টরা প্রেজেন্ট করে। তো তাহলে তোমার পেইনটাকে এখানটাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। একটা পেশেন্ট যদি তোমার রেনাল স্টোন অথবা ইউরিটারিক স্টোন নিয়ে আসে তাহলে ফ্রম হোয়ার দ্য পেইন স্টার্টস, ঠিক আছে, এর এর মাধ্যমে তুমি বলতে পারবা বা বুঝতে পারবা যে এক্স্যাক্টলি তার প্রবলেমটা কোন জায়গায়। ঠিক আছে? ইউজুয়ালি তোমার রেনাল স্টোন যদি কোনো পেশেন্ট যদি তোমার কাছে আসে তাহলে সে কোথায় ব্যথাটা বলবে? ইউজুয়ালি পেশেন্ট যদি রেনাল স্টোন হয় একটা ফিক্সড পেইনের কথা বলবে না রেনাল অ্যাঙ্গেল। যখনই তুমি এরকম রেনাল অ্যাঙ্গেল, তো তুমি ইয়েতে বলতে পারো, পেশেন্ট তার তোমাকে রেনাল অ্যাঙ্গেল বলবে না, সে বলবে পেইন দ্য রাইট সাইড অফ দ্য ব্যাক, লোয়ার ব্যাক। ঠিক আছে? এইরকম ভাবে বলবে, তোমাকেও সেটাই বলতে হবে। বাট যখন তোমাকে এটাকে আরো ক্লারিফাই করতে বলবে ডিউরিং এক্সামিনেশন, তখন রেনাল অ্যাঙ্গেলের কথা আসবে। সো তোমরা রেনাল অ্যাঙ্গেল কিভাবে দেখাতে হয় বা কিভাবে বের করতে হয় এটা ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? এখান থেকে এই কোশ্চেনটা হইতে পারে। আচ্ছা, একটা ফিক্সড পেইন হবে রেনাল অ্যাঙ্গেল, ঠিক আছে, এবং এটার সাথে ওকেশনালি রেডিয়েশন সামনে থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, যে সামনে টুয়ার্ডস দা
ফ্ল্যাঙ্ক আপ টু গ্রোয়েন, ঠিক আছে, এদিক পর্যন্ত হতে পারে, ঠিক আছে। যদি রেনাল পেলভিসে স্টোন থাকে, হ্যাঁ, তাহলে রেডিয়েশন থাকতে পারে, আদারওয়াইজ একটা ফিক্সড, মোস্ট অফ দা টাইম ফিক্সড পেইন থাকে, হ্যাঁ, দ্য ব্যাক। এছাড়া আর কি থাকবে, ওই যে বললাম একটু আগে যে রেনাল স্টোন যদি থাকে তাহলে ইউজুয়ালি তোমার রেডিয়েশন তেমন একটা বেশি থাকে না, ঠিক আছে, তবে থাকতে পারে যদি অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, তাহলে অনেক সময় থাকে, ঠিক আছে, অনেক সময় থাকে। তো ফিক্সড পেইন যখন বলবে তখনই তোমার ধরে নিতে হবে যে ইট মে বি এ কেস অফ রেনাল স্টোন, ঠিক আছে। আচ্ছা, এর সাথে অ্যাসোসিয়েটেড সিমটমস থাকতে পারে হেমাচুরিয়া, এটা তোমরা জানোই, হ্যাঁ, অথবা পায়োরিয়া, তো বলবে পেশেন্টের ইউরিনের কালার অকেশনালি রেড হয়, হ্যাঁ, অথবা অকেশনালি হোয়াইটিশ হয়, ঠিক আছে। তো যদি এরকম হিস্ট্রি দেয় তাহলে তোমার বুঝতে হবে যে এর সাথে অ্যাসোসিয়েটেড হেমাচুরিয়া আছে, রেনাল স্টোন আছে, সাথে অ্যাসোসিয়েটেড হেমাচুরিয়া আছে, অথবা পায়োরিয়া আছে। মানে কি, যে এটা হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, যদি পায়োরিয়া থাকে তাহলে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, ইট ইন্ডিকেটস the stone that is formed within the kidney is infected, urine is infected, the urinary tract is infected, ঠিক আছে, তাহলে এটা তোমার মাথায় রাখতে হবে। রাফলি এর সাথে যেটা থাকে, যদি ইনফেকশন থাকে তাহলে, ইনফেকশন থাকলে ওই যে পায়োরিয়া থাকবে, অথবা পেশেন্ট কমপ্লেন করবে ফিভার। এই তিনটা কম্পোনেন্ট হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হলো ফিক্সড পেইন, হ্যাঁ, in the lower back, the parallel to the vertebral column, renal angle যে জায়গাটায়, এই জায়গাটায় যেটাকে আমরা বলি লোয়েন, যে লোয়েনে পেইন একদম ফিক্সড। যদি ইনফেকশন থাকে অ্যাসোসিয়েটেড রেডিয়েশন থাকতে পারে টু দ্য ফ্রন্ট, হ্যাঁ, টুয়ার্ডস দ্য গ্রোয়েন, এটা থাকতে পারে, যেটা খুব বেশি কমন না। যদি ইনফেক্টেড স্টোন হয় তাহলে এই রেডিয়েশনটা থাকতে পারে, সাথে অ্যাসোসিয়েটেড হেমাচুরিয়া ওকেশনাল উইথ তোমার হেমাচুরিয়া অর পায়োরিয়া, ঠিক আছে। এই কটা সিমটম যদি তোমার পেশেন্ট দেয় তাহলে রাফলি যখনই এই তিনটা জিনিস বলবে বা এই তিনটা থেকে যে কোনো একটা জিনিস বলবে, তোমাকে চিন্তা করতে হবে যে দিস পেশেন্ট মে বি এ কেস অফ রেনাল স্টোন, ঠিক আছে। এখন আমরা আসি ইউরেটারিক স্টোন। ইউরেটারিক স্টোন যদি থাকে, এটাকে আমরা তিন ভাগে ভাগ করে যদি বলি, তাহলে এটা আপার part of the ureter, middle third of ureter and lower third of ureter, তিন জায়গায় তিন রকমের সিমটম হয়। কি সিমটম বলতে ডিফারেন্সিয়েটেড হয় যে রেডিয়েশনটা, যদি থার্ডে তোমার ইউরেটারিক স্টোন হয় তাহলে রেডিয়েশনটা ওই গ্রয়েন পর্যন্তই হয়, মিডল থার্ডে ওই গ্রয়েন পর্যন্ত হয়, বাট লোয়ার থার্ডে রেডিয়েশনটা ইট মে বি up to the scrotum, up to the medial aspect of the thigh and the medial portion of the labia majora, এই পর্যন্ত it can extend, radiation can extend up to this part if the stone is impacted the lower third, lower third, not upper third and middle third, মনে রাখবা। যদি lower third এ থাকে, the patient will complain pain over the, maybe in the groin, maybe in the suprapubic area, maybe in the middle aspect of the thigh, maybe in the scrotum, maybe at the scrotum. এই জায়গাগুলোতে রেডিয়েশনের কথা যদি পেশেন্ট বলে, then you must think the stone is impacted somewhere the lower part of the ureter, in the lower third of the ureter, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, যদি আপার থার্ডে হয় অথবা লোয়ার থার্ডে স্টোনটা থাকে, radiation may be up to the groin or maybe up to the suprapubic area, ঠিক আছে। তাহলে এইভাবেও you can locate, you can professionally diagnose a case of ureteric stone. So classically there would be a ureteric colic, ঠিক আছে, there will be a classical ureteric colic which starts
from the back, from the loin, and may radiate up to the groin. যখন এরকম পেশেন্ট কমপ্লেন করবে, যে পেশেন্ট বলবে যে when pain starts, it starts in the back and comes in front of the abdomen, that is in the groin. This type of radiation, when patient complains, first thing you must hit in your brain that this might be a case of ureteric colic, ureteric stone. ঠিক আছে, রেডিয়েশন, এই ধরনের রেডিয়েশন, যে লোয়েন টু গ্রোয়েন রেডিয়েশন, এরকম যখন বলবে তখন তোমাকে চিন্তা করবে the stone is somewhere in the ureter, then there will be ureteric colic. ঠিক আছে, যে এই দুটা দিয়ে, একটা হলো ফিক্সড পেইন, একটা হলো ইউরেটারিক কলিক, একটা হলো কলিকি পেইন। ফিক্সড পেইন যদি থাকে, ফার্স্ট ডায়াগনোসিস রেনাল স্টোন। কলিকি পেইন যদি থাকে, ফার্স্ট ডায়াগনোসিস ইউরেটারিক স্টোন। এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনটা, কোন প্রভিশনাল ডায়াগনোসিসটা ইউ শুড মেনশন ফার্স্ট। যে renal colic is not a true colic, it's a false colic, but ureteric colic is a true colic, এটা you must mention। ঠিক আছে, তো আলাদাভাবে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তাহলে কোন পেইনটা দিয়ে তুমি প্রভিশনাল ডায়াগনোসিস কিভাবে করবা, রেডিয়েশন দিয়ে কিভাবে ডায়াগনোসিস করবা, যদি লোয়েন টু গ্রোয়েন পেইন থাকে, your first diagnosis will be ureteric stone. যদি ফিক্সড পেইনের কথা বলে পেশেন্ট, your first diagnosis will be renal stone। প্রত্যেকবার পরীক্ষার সময় আমরা বারবার করে এটা বলে দেই, তারপরেও ইয়েতে যায় এই ডায়াগনোসিসটা করে উল্টাপাল্টা করে দিই। হ্যাঁ, এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। স্যাররা এই প্রভিশনাল ডায়াগনোসিসটা উল্টাপাল্টা হলে মাইন্ড করে। ঠিক আছে, তো এইটা খেয়াল রাখতে হবে রেডিয়েশনটা। আর ওখানে যেরকম বললাম যে রেনাল স্টোনে তোমার ফিভার থাকে, হেমাচুরিয়া থাকে, পায়োরিয়া থাকতে পারে, ইউরেটারিক স্টোনেও সিমিলারলি। ঠিক আছে, ইউরেটারিক স্টোনেও সিমিলারলি হেমাচুরিয়া থাকতে পারে, পায়োরিয়া থাকতে পারে, হ্যাঁ, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড ফিভারও থাকতে পারে। এর সাথে যেটা থাকে, কিছু ভেগ কমপ্লেন থাকে, কারো কারো নসিয়া থাকে, কারো ভমিটিং থাকে, এই সিম্পটম গুলো এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এই কটা জিনিস যদি তোমাকে বলে, the first thing, this is a case of renal stone or this may be a case of ureteric stone, এই গেল তোমার সিম্পটম। অন এক্সামিনেশনে এখানে খুব বেশি ফাইন্ডিংস পাওয়া যায় না। ইউজুয়ালি দেখা যায় যে যদি রেনাল স্টোন হয়, রেনাল অ্যাঙ্গেল মে বি টেন্ডার। হ্যাঁ, ইফ দ্যার ইজ অ্যাসোসিয়েটেড ইনফেকশন, রেনাল অ্যাঙ্গেল মে বি টেন্ডার। ঠিক আছে, এছাড়া আর অবভিয়াস কোনো ফাইন্ডিংস পাওয়া যায় না। অনেক সময় ডিপ পালপেশন করলে কিছুটা টেন্ডারনেস, রিজিডিটি পাওয়া যায়। হ্যাঁ, কেন পেশেন্ট ডিপ পালপেট করলে পেশেন্ট রেজিস্ট করে, তো there might be some sort of rigidity, otherwise nothing, no other significant কোনো ফাইন্ডিংস এই রেনাল স্টোন অথবা ইউরেটারিক স্টোনের পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায় না। ঠিক আছে, এখন তোমাকে যেটা জিজ্ঞাসা করবে যে তুমি হিস্ট্রি শুরু করলা, বললা যে পেশেন্ট কমপ্লেইনস অফ ফিক্সড পেইন or some sort of pain indicating towards ureteric colic, তো তোমাকে তখন জিজ্ঞাসা করবে how will you diagnose your case or how will you evaluate your case। তো তখন তোমাকে যেটা বলতে হবে যে তুমি what are the investigation you will suggest in this patient to confirm your diagnosis। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা ইউরেটারিক স্টোন হোক অথবা রেনাল স্টোন হোক, উইল ডু এ এক্স-রে, প্লেন এক্স-রে, কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, এই দিস KUB উইল ডু এ প্লেন এক্স-রে। আমরা সবাই কি করি, বলার সাথে সাথে বলি এক্স-রে KUB। ঠিক আছে, পরীক্ষার খাতায় আমরা লিখি এক্স-রে KUB। রিটেন খাতার মধ্যেও, সরি, ওই লং কেসের খাতার মধ্যেও আমরা ইনভেস্টিগেশন লিখি এক্স-রে KUB। এক্স-রে, এটা কি এক্স-রে, দেখি প্লেন এক্স-রে না কন্ট্রাস্ট এক্স-রে, এটা উল্লেখ করি না এবং করতে ভুলে যাই। রিপিটেডলি বলার পরেও এই মিস্টেকটা করে, এবং খাতায় তো ওটা লেখেই,
স্যাররা যখন জিজ্ঞাসা করে ভাইবা বোর্ডে হোক লং কেসে হোক বলবে এক্স রে কেইউবি রিজন, ব্যাস। আর এক্স রে কি, এটা কি কেইউবি রিজন করলে এটা তুমি প্লেন এক্স রে করলা না করতে দিবে, না কন্ট্রাস্ট এক্স রে করতে দিবে, এটা তো তুমি বললা না। তো এটা কোনো সময় করবা না, বারবার বলতেছি, সব সময় এক্স রে যখন বলবা whether it's a plain x-ray or a contrast x-ray, হ্যাঁ, এটা উল্লেখ করতে হবে। সিটি স্ক্যান, যেটা আমরা বললে যে সিটি স্ক্যান অ্যাবডোমেন, সিটি স্ক্যান অ্যাবডোমেন ইউজুয়ালি আমরা করি কন্ট্রাস্ট দিয়ে, ঠিক আছে। তো যদি কন্ট্রাস্ট দিয়ে না করা হয়, কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে কন্ট্রাস্ট ছাড়া আমরা করি, সেই সব ক্ষেত্রে তোমাকে বলে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে যে উইদাউট কন্ট্রাস্ট, ঠিক আছে। সিমিলারলি এক্স রেতেও তাই। এক্স রে আমরা দুইটা করলাম, যে একটা প্লেন এক্স রে, একটা কন্ট্রাস্ট এক্স রে। পরীক্ষার খাতায় বা ওই লং কেসের খাতায় যদি তুমি শুধু এক্স রে কেইউবি লেখো, এটা নিয়ে স্যাররা তোমাকে ওখানটাতে দেখবা যে উল্টা পাল্টা কথা বলতেছে, হ্যাঁ, যে এটা তোমাদেরকে শেখানো হয় নাই, ওরা এটাতে মাইন্ড করে যে এক্স রে কেইউবি আবার কি করে, যে ওটা ইটস এ প্লেন এক্স রে আর কন্ট্রাস্ট এক্স রে। যেটা ইয়ে যে একদম সিম্পল, ইউরেটারিক স্টোন হোক, রেনাল স্টোন হোক, ইউ ডু সিম্পলি এ প্লেন এক্স-রে কেইউবি। তখন নেক্সট কোশ্চেন তোমাকে করবে যে কেন প্লেন এক্স-রে কেইউবি করবা, হ্যাঁ, তখন your answer would be যে স্যার I am suspecting my case as a renal stone or a ureteric stone, so I suggest plain X-ray KUB as 90% stone, renal stone or ureteric stone or urinary bladder stone is radio opaque. Only 10% is radiolucent. ঠিক আছে, মনে থাকবে 90% renal stone is radio opaque. Renal stone or ureteric stone is radio opaque. And only 10% is radiolucent. ঠিক opposite scenario হলো in case of gallbladder stone or CVD stone or hepatolithiasis. These stones are 10% radiopaque and 90% radiolucent. So, urinary tract related yete renal stone or ureteric stone, in case of renal stone or ureteric stone, you must do a plain X-ray KUB region. ঠিক আছে, এটা মনে থাকবে। First test, first you will confirm your diagnosis by this test. Next, what will you do? You will do an ultrasonogram of kidney, urinary bladder. ঠিক আছে, কিডনি আর ইউরেটার এবং ইউরিনারি ব্লাডার আলট্রাসোনোগ্রাম। তারপরে সিটি ইউরোগ্রাম। এখন রুটিন প্র্যাকটিস হলো সিটি ইউরোগ্রাম করা, হ্যাঁ, এটা আরো বেটার পিকচার তোমাকে দিবে, অ্যাকিউরেট পিকচার দিবে। এটা সেন্সিটিভিটি এন্ড স্পেসিফিসিটি ইজ মোর, হ্যাঁ, দেন দা আলট্রাসোনোগ্রাম। সো ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে this is a routine practice, they do a CT urogram instead of ultrasonogram. ঠিক আছে, আমাদের দেশে এখন আমরা এটা করি, ফিনান্সিয়ালি সাউন্ড তাদেরকে আমরা সিটি ইউরোগ্রাম করতে দেই, ঠিক আছে। আদারওয়াইজ অল্টারনেটিভলি উই ক্যান ডু আলট্রাসোনোগ্রাম অফ কেইউবি রিজন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা করতে পারি। বাট যদি আইভিউ করতে দেই, তাহলে তোমাকে তখন জিজ্ঞাসা করবে যে আইভিউ করার আগে আর কোনো প্রিকশন নেওয়ার দরকার আছে? তাহলে জি স্যার, we should check the renal function, whether the renal function is impaired or not. And how do you check the renal function? And your answer would be, we'll do an serum urea and serum creatinine. ঠিক আছে, তো সেরাম ইউরিয়াটা সবসময় আমরা রুটিনলি দেই না, হ্যাঁ, আমরা শুধুমাত্র সেরাম ক্রিয়েটিনিনটাই করতে দেই। সেরাম ক্রিয়েটিনিন যদি বেশি থাকে তাহলে ইউ ক্যানট ডু
আইভিউ, ঠিক আছে? সেক্ষেত্রে আইভিউ করা যাবে না। In that case, you do an ultrasonogram and locate where the stone is, whether it is in the kidney region or whether it is in the urinary bladder or in the ureter. আরো যে জিনিসটা তুমি এখানটাতে দেখতে পারবা, whether there is a hydroureter or hydronephrosis. That means that whether there is any distal obstruction, whether the stone is impacted or not, and also the size of the stone. These three informations you can get through the ultrasonogram as well as in the IVU. IVU, the excretory function of the kidney will be expressed through IVU. So IVU is a very important investigation. And the normal renal function, the excretory function of the kidney will be delineated. You can also see the hydronephrotic change or hydroureter condition of the ureter and the exact location of the stone, where the stone is impacted. Mostly at the stricture, at the narrowing of the ureter, the stone is impacted. So you can locate the site of infection where the stone is impacted, so that you can plan your surgery. তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এটা লোকেট করে আমার কি লাভ, তুমি এটা লোকেট করে কি লাভ হবে, তখন তুমি বলতে যে so that I can locate, if I locate the stone I can plan the procedure. How do I extract the stone? এটা প্ল্যান করার জন্য you have to do an IVU or a CT urogram. This is very important. CT urogram most of the time আমি যত খাতা দেখছি, হ্যাঁ এই তোমাদের ইয়েতে আমি দেখছি যে nobody mention the CT urogram. এখন থেকে এটা মেনশন করতে হবে, ঠিক আছে? বাইরে যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে লেটেস্ট প্র্যাকটিস হলো সিটি ইউরোগ্রাম করা, ঠিক আছে, নট আইসিইউ। তো যাই হোক, তারপরে তাহলে এরপরে আমরা কি করব, তোমাকে জিজ্ঞাসা করবে যে এই পেশেন্টের কিভাবে ম্যানেজমেন্ট করবা। তো এই যদি পেশেন্টে তোমাকে দুই ভাবে একটা বলতে হয়, একটা হলো ক্রনিক পেশেন্ট তুমি কিভাবে ম্যানেজ করবা, অ্যাকিউট পেশেন্ট কিভাবে ম্যানেজ করবা। অ্যাকিউট কেস ইউজুয়ালি আমরা যেহেতু দেই না, বাট তোমাকে ওখানটাতে লং কেসে সামহাও কত এদিক ওদিক তোমাকে দেখার জন্য যে তুমি এটা ম্যানেজ করতে পারো কিনা এটা বলার জন্য জিজ্ঞাসা করে। অ্যাকিউট কেসে কি হবে, সিভিয়ার পেইন, রেনাল স্টোনে যে ব্যথা হয় বা ইউরেটারি স্টোনের যে পেইন হয়, হ্যাঁ সিভিয়ার পেইন, হ্যাঁ অলমোস্ট ইনটলারেবল পেইন। তো তোমাকে কি করতে হবে, ইজি ব্যথা আছে, স্টার্ট উইথ পেন কিলার। হ্যাঁ, you can give NSAID, you can give opioids, you can give sedatives, ঠিক আছে, you can give antibiotics. তো এই কটা জিনিসই তোমার এগুলো ম্যানেজমেন্ট অ্যাকিউট কেস। অ্যাকিউট কেস তো আমরা যেহেতু দেই না, ওটা নিয়ে আমি এখন বেশি ডিসকাস করতে চাচ্ছি না। ক্রনিক কেস যেগুলো রুটিন কেস, যেগুলো আগে থেকে ডায়াগনোসিস হয়ে আসছে, এখন তোমার কাছে আসছে অপারেশনের জন্য, এই পেশেন্ট গুলোকে তুমি কি করবা। ইনিশিয়ালি আমরা যে কোনো ধরনের ইউরোলজিক্যাল সার্জারি করার প্ল্যান নিয়ে যে রোগীগুলো ভর্তি করি, অলসো অ্যাডভাইস, আগে যে ইনভেস্টিগেশন গুলো বললাম এটার সাথে আরো একটা জিনিস আমরা করতে চাই, সেটা হলো ইউরিন আরএমই উইথ ইউরিন কালচার এন্ড সেন্সিটিভিটি, ঠিক আছে? এটা আমরা দেখতে দেই। এটা দেখতে দেই কেন, ওই যে বললাম পায়োরিয়া, হ্যাঁ পায়োরিয়া থাকতে পারে, তো পায়োরিয়া থাকলে সেটার সাথে অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকলে সেটাকে ট্রিট করতে হবে, হ্যাঁ, এবং সেই ব্যাকটেরিয়োলজিক্যাল স্টাডি করে আমরা কালচার সেন্সিটিভিটি দেখে সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। দ্যাটস ওয়াই ইউরিন আরই এবং ইউরিন কালচার এন্ড সেন্সিটিভিটি ইজ ইম্পর্টেন্ট। এই কটা জিনিস আমরা দিব। হাউ ডু ইউ ম্যানেজ এ ক্রনিক কেস? It depends upon the size of the stone and the site of infection, ঠিক আছে, সাইজ অফ দ্য স্টোন এন্ড সাইট অফ ইনফেকশন। তাহলে এইটার যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা আবার একটু ডিফিকাল্ট, এবং এটা এই ম্যানেজমেন্টটুকু তোমাকে আলাদাভাবে বই থেকে পড়ে করতে হবে।
হ্যাঁ, বইয়ে তোমাদেরকে স্যারদের লেকচার ফলো করো তোমরা, এটা এটা না বই থেকে, বইয়ে যে রেফারেন্স আছে ওইটা বলো। আর লেকচারে যে বলা হয় লেকচার লেকচার, তাহলে লেকচারে ওখানটাতে তোমার এখন একটুখানি সাইজ নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে যে কোন সাইজে কি করা হবে। তারপরেও রাফলি আমরা যেটা প্র্যাকটিস করি যে যদি তোমার রেনাল স্টোন লেস দেন 5 সেন্টিমিটার হয়, লেস দেন 5, ঠিক আছে, দ্যাট ইজ 0.5, লেস দেন 0.5 সেন্টিমিটার হয়, it will it may spontaneously uh, extracted, may spontaneously pass through the urine. But if it is more than 0.5 centimeter, then you may need some intervention. So what will be the intervention? Less than 2 centimeter, কোনো বইতে লেখা আছে less than 1.5 centimeter যদি হয়, তাহলে you may need to do an ESWL, extracorporeal shockwave lithotripsy. If it is more than 2 centimeter, then you may need PCNL, percutaneous nephrolithotomy. অথবা এগুলো করতে তো এক্সপেন্সিভ লজিস্টিক সাপোর্ট লাগে। তো এগুলো যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবা, এটাও জিজ্ঞাসা করতে পারে যে ধরো তোমার এখানটাতে ESWL PCNL নাই, সেক্ষেত্রে তুমি কি করবা। সেক্ষেত্রে ইউ হ্যাভ টু গো ফর ওপেন অপারেশন, ঠিক আছে, ওপেন অপারেশন করতে হবে। এগুলো হলো মিনিমালি ইনভেসিভ প্রসিজিওর, যেমন ESWL, PCNL, এগুলো মিনিমাল ইনভেসিভ, এগুলোতে কোনো পেশেন্টের কোনো ইয়ে হয় না। PCNL লাইক ল্যাপ্রোস্কোপি, আমরা জেনারেল সার্জারি ইয়েতে যে ল্যাপ্রোস্কোপি করি, PCNL লাইক দ্যাট, ঠিক আছে। আর ESWL তো শকওয়েভ লিথোট্রিপসি, এটা একটা লিথোট্রিপ্টার থাকে, সেটাতে স্টোন গুলোকে ক্রাশ করে দেওয়া হচ্ছে। So these are the ESWL is a non-invasive procedure. PCNL is a minimally invasive procedure. If these facilities is not available, what will you do? You do an open procedure. What are those? You can do a pyelolithotomy, you can do an extended pyelolithotomy, you can do a nephrolithotomy. It is, if it is in the kidney, then you will do nephrolithotomy. If it is in the if it is in the pylorus, then you will do pyelolithotomy. Yes, these are the procedures you can do if the non-invasive or minimally invasive procedure is not available in your facility. তিনটা জিনিস, একটা হলো you can do ESWL for the stones less than 2 centimeter or কোনো বইতে লেখা আছে 1.5 cm, do minimally invasive procedure PCNL, and if these facilities is not available, you will do pyelolithotomy. Renal pelvis যদি স্টোন থাকে, you will do pyelolithotomy or extended pyelolithotomy. If it is within the kidney, that is calyx, then you will do nephrolithotomy. That's finish তোমার স্টোন। আর যদি ইউরোটারিক স্টোন হয় তাহলে কি করবা, যদি less than 5 millimeter হয়, it will spontaneously pass through the urine, ঠিক আছে। আর যদি পাস না করে, তাহলে মোর দেন 5 মিলিমিটার যদি হয়, তাহলে তুমি কি করবা, যদি মোর দেন 5 মিলিমিটার, তাহলে ইউ ক্যান ডু এ পুশব্যাক আর ESWL, ঠিক আছে। পুশব্যাক করতে পারো, করে ESWL করে পুশব্যাক করে 5 millimeter stone, তাহলে we will push it back, we will push it back to the renal pelvis and we will do ESWL. If ESWL fails, then we can do PCNL. This is for more than 5 millimeter stone in the ureter, ঠিক আছে। If the ureter is within the mid part, that is middle third of the ureter, তাহলে সেই ক্ষেত্রে
একই ট্রিটমেন্ট, ঠিক আছে? ইউ ক্যান ডু দ্যাট ইউআরএস অথবা ইএসডব্লিউ এর অথবা আইসিপিএল বলে, ইন্ট্রাকর্পোরিয়াল পাইলোলিথোটমি, ঠিক আছে? আর এই ফ্যাসিলিটিস গুলো যদি তোমার না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? ওপেন অপারেশন করবা। সবখানেই তাই, তোমার কাছে যদি মিনিমালি ইনভেসিভ প্রসিজিওর করার ফ্যাসিলিটি না থাকে, ইউ উইল ডু অ্যান ওপেন অপারেশন, তাহলে ইউরোটারও লিথোটমি। ওপেন অপারেশন কি হবে? ইউরোটারও লিথোটমি, ঠিক আছে? আর যদি লোয়ার থার্ড অফ দ্য ইউরেটারে হয়, হ্যাঁ, লেস দেন 5 মিলিমিটার হলে তো এটাও বের হয়ে যাবে, বাট ইফ ইট ইজ মোর দেন 5 মিলিমিটার দেন ইউ উইল ডু ইউআরএস প্লাস ইএসডব্লিউ এর ইন্ট্রাকর্পোরাল শকওয়েভ লিথোট্রিপসি, ঠিক আছে? তো ইউআরএস আমরা কিভাবে করি? ইউজুয়ালি দেখা যায় যে আমরা যে ইয়েটা ইউজ করি, যে ডরমিয়া বাস্কেট, টু ডরমিয়া বাস্কেট উইল রিমুভ দ্য ইম্প্যাক্টেড স্টোন, ঠিক আছে? আর অনেক সময় লিথো ক্লাস্ট আছে যেটা দিয়ে তোমার ইন্ট্রাকর্পোরিয়াল আমরা স্টোন গুলোকে ক্রাশ করি। হ্যাঁ, এখন সব জায়গাতেই অ্যাভেলেবল। কোনো জায়গায় তোমার সাউন্ড কি বলে তোমার ইয়ে দিয়ে করা হয়, লেজার দিয়ে করা হয়। তো লেজার দিয়ে সব জায়গায় প্র্যাকটিস করা হয় না, তবে লিথো ক্লাস বা লিথোট্রিপ্টার যেগুলো আছে এগুলো দিয়ে ফ্রিকোয়েন্টলি করা হয়। এটা সব জায়গায় অনেক বছর ধরে চলছে। বাট এখন তোমার যেটা খেয়াল রাখতে হবে যে সাইজ ডিটারমিনেশন, স্টোন সাইজ ডিটারমিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্ল্যান হুইচ প্রসিজিওর or which surgical procedure you will perform. হ্যাঁ, যদি অনেক সময় আমরা যেটা করি ওই তোমার এই ইয়েগুলো ওই সাইজ ডিটারমিনেশনটা ঠিক মতো না হওয়াতে প্রসিজিওর উল্টাপাল্টা হয়ে যায়। যাই হোক, ওগুলো নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না, এইসব কোশ্চেন তোমাদেরকে করবে না, ঠিক আছে? তোমাদেরকে যে কোশ্চেন গুলো করবে সেগুলো তোমাদেরকে বলে দিলাম, যে ট্রিটমেন্টটা এইভাবেই তোমরা দিবা। যে রেনাল স্টোন লেস দেন তোমার 0.5 সেন্টিমিটার উইল বি স্পন্টেনিয়াসলি পাস থ্রু দ্য ইউরিন, আর ইউরেটারের ক্ষেত্রে লেস দেন 5 মিলিমিটার, ঠিক আছে? এটা উল্টা পাল্টা করবো না। রেনাল স্টোন লেস দেন 0.5 সেন্টিমিটার, ইউরেটারি স্টোন লেস দেন 5 মিলিমিটার সাইজ যদি হয়, it will spontaneously pass through the urine, ঠিক আছে? মনে থাকবে? Signs, if there are signs of infection, potent painkiller, either NSAID or opioids, these will more than enough, and ask and give some advice to take plenty of water. Take plenty of water. That is, you have to increase the fluid intake. You have to increase the fluid intake up to 2.5 to 3 liter per day. And the urine output should be around 2 to 2.5 liter per day. এবং কিছু ডায়েট অ্যাডভাইস দিতে পারো, হ্যাঁ, যে ভেজিটেবলস এন্ড ফাইবারস খাবে, নরমাল ক্যালসিয়াম কন্টেন্ট খাবে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি কি স্টোন হয়েছে তাহলে ক্যালসিয়াম খাওয়া যাবে না। হ্যাঁ, ইটস ট্রু। যতটুকু ক্যালসিয়াম তার দরকার অতটুকু ক্যালসিয়াম কন্টেইনিং ফুডস খেতে হবে, ঠিক আছে? তারপরে যেটা আমরা না করি যে এক্সট্রা সল্ট, টেবিল সল্ট খেতে না করি, ঠিক আছে? এন্ড এনিম্যাল প্রোটিন, which are the source for forming renal stone or ureteric stone. তো যে জিনিসগুলো বলতে হবে যে ভেজিটেবলস এন্ড ফাইবারস ফুড বেশি খেতে হবে, নরমাল ক্যালসিয়াম কন্টেইন এগুলো আছে সেই ফুড গুলো খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আর যেটা আমরা কম খেতে বলি সেটা হলো টেবিল সল্ট। টেবিল সল্টটা কম খেতে বলতে হবে। এনিম্যাল প্রোটিন, দ্যাট ইজ রেড মিট, মোস্টলি রেড মিট, হ্যাঁ, বিফ, মাটন, এগুলো কম খেতে বলতে হবে। তাহলে কি কি বলতে হবে? একটা হলো তোমার ফ্লুইড ইনটেক বাড়াতে হবে, হ্যাঁ, ইনক্রিজ ফ্লুইড ইনটেক, ঠিক আছে? তারপরে তোমার কার্বোনেটেড ডিজাইনিং যেটা বলা হয়
যে কার্বোনেটেড ড্রিঙ্কস খেতে বলা হয়। কার্বোনেটেড ড্রিঙ্কস খেলে it will prevent further stone formation and it will potentiate the drainage. তো কার্বোনেটেড ড্রিঙ্ক খেতে বলা হয়। তারপরে ইউরিন আউটপুট বলতে হবে যে ইউরিন আউটপুট যাতে 2 to 2.5 লিটার পার ডে এটা মেনটেন করে। আর কিছু ব্যালেন্স ডায়েট যেটা ভেজিটেবলস এন্ড ফাইবার খাবে, নরমাল ক্যালসিয়াম কন্টেন্টস যেগুলো ফ্রুটস আছে সেগুলো খাবে, হ্যাঁ, সল্ট টেবিল সল্ট কম খাবে, অ্যানিমেল প্রোটিন কম খাবে, হ্যাঁ, এই জিনিসগুলো কম খেতে হবে। আর বিএমআই তো রিটেন করতে হবে আর অ্যাডিকুয়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে। আর ধরো যদি কোনো সময় তার সোয়েটিং বেশি হয়, লুজ মোশন হয়, ডায়রিয়া হয়, তাহলে এই যে এখানে যে ফ্লুইড লস হয়, ইট হ্যাজ টু বি the fluid loss should be replaced. হ্যাঁ, এটা যাদের রেনাল স্টোন বা ইউরিনারি স্টোন থাকে তাদের ফ্লুইড লস acceptable না, and that loss should be immediately replaced. যদি সোয়েটিং বেশি হয়, এডিশনাল ফ্লুইড ইনটেক এনশিওর করতে হবে, ঠিক আছে। লুজ মোশন যদি হয়, ওর স্যালাইন, দ্যাট ইজ খাবার স্যালাইন যেটা দেওয়া হয় সেই খাবার স্যালাইন বেশি করে খেতে হবে, হ্যাঁ, ডাব ওয়াটার খেতে হবে, এগুলো খেতে হবে, ঠিক আছে, বেশি করে তখন খেতে হবে। এটাকে দ্যাট ইজ তোমাকে ব্যালেন্স করতে হবে ইনটেক এন্ড আউটপুট। হ্যাঁ, যদি আউটপুট বেশি হয় ইনটেক বাড়াতে হবে, ঠিক আছে, এটা এনশিওর করতে হবে। এই অ্যাডভাইস গুলো দিতে হবে ইফ দ্য renal stone size is less than 0.5 and the ureteric stone size is renal stone is less than 0.5 centimeter and ureteric stone is less than 5 millimeter. So these stones are supposed to pass to the urine spontaneously. No extra enthusiastic treatment is needed. If the stone is more than this size, then some sort of intervention is required. So এই কোশ্চেন গুলাই রাফলি তোমাদেরকে লং কেসের ক্ষেত্রে করা হয়। এর সাথে অ্যাসোসিয়েটেড আর কিছু কোশ্চেন যেগুলো কেউ আমি লাস্ট কয়েকটা বারে আমি দেখছি যে কোশ্চেন গুলো করে, সেটা হলো তোমার টাইপস অফ স্টোন। এগুলো তো তোমার সবসময় ইয়ে থাকে, টাইপস অফ স্টোন নিয়ে তাদের একটা ইয়ে থাকে যে কি কি ধরনের স্টোন এখানটাতে হয়, ঠিক আছে। মেইনলি ফসফেট স্টোন, অক্সালেট স্টোন, স্টুয়াইট স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন এন্ড সিস্টিন স্টোন, ঠিক আছে। তো বলা হয় যে অনেক সময় দেখছি একজনকে কোশ্চেন করছে যে অ্যালকালাইন ইউরিনে কোন স্টোন গুলা হয়, অ্যাসিডিক ইউরিনে কোন স্টোন গুলা হয়, ঠিক আছে। তো এটা অনেকেই দেখছি যে এই কোশ্চেনটা অ্যান্সার দিতে পারে না। তো মনে রাখবা যে ফসফেট স্টোন, অক্সালেট স্টোন আর তোমার হলো স্টুবাইট স্টোন, এই তিনটা স্টোন তোমার অ্যালকালাইন ইউরিনে হয়, ঠিক আছে। আর বাকি যে দুটো বললাম, ইউরিক অ্যাসিড স্টোন এন্ড সিস্টিন স্টোন, এই দুইটা স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন এন্ড সিস্টিক স্টোন, এই দুইটা স্টোন অ্যাসিডিক ইউরিনে হয়। তো আমি 2-3 জনকে দেখছি এই কোশ্চেন, 2-3 জন এক্সামিনারকে দেখছি এই কোশ্চেনটা পছন্দ করে এরা করছে। তো এটা অনেকেই বলতে পারে নাই, তখন পড়া হয় নাই, জানানো হয়নি, ওদেরকে পড়ানো হয়নি। তোমার বলে দিচ্ছে, এটা খেয়াল রাখবা, ঠিক আছে। ফসফেট স্টোন, অক্সালেট স্টোন এন্ড স্ট্রুভাইট স্টোন, এই তিনটা স্টোন তোমার অ্যালকালাইন ইউরিনে হয়। আর তোমার ইউরিক অ্যাসিড স্টোন এন্ড সিস্টিন স্টোন, এই দুইটা হয় তোমার অ্যাসিডিক ইউরিনে, ঠিক আছে। আচ্ছা, ফসফেট স্টোন আর অক্সালেট স্টোন, ঠিক আছে, এই দুটার মধ্যে কোনটা বেশি হয়, কোনটা বেশি কমন, ঠিক আছে। এটা অনেক সময় জিজ্ঞাসা করে যে এই দুটার মধ্যে কোনটা কমন। তো কমন হলো তোমার অ্যাকচুয়ালি অক্সালেট স্টোন। হ্যাঁ, অক্সালেট স্টোন এটা হলো 80%, আপ টু 80%। এখন কিছু কিছু বইতে লেখা হয় যে 60% কেসই পাওয়া যায় এই অক্সালেট স্টোন, কোনো কোনো বইয়ে লেখা আছে 80%।
তো হোয়াটএভার যেটাই হোক, যে এটাই সবচেয়ে কমনেস্ট স্টোন, হ্যাঁ, অক্সালেট স্টোন। আর ফসফেট স্টোন আমরা কি সেটা সময় বলে যে ফসফেট স্টোনের কম্পোজিশন কি, হ্যাঁ, হলো ক্যালসিয়াম ফসফেট। আর ট্রুভাইট স্টোন যেটা, এটার কম্পোজিশন কি? এটার কম্পোজিশন হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম and ammonium phosphate. We call a triple phosphate stone. It's triple phosphate stone. এটা হলো স্টুভাইট ফসফেট। অলওয়েজ মনে রাখবা যে এই স্টুভাইট ফসফেট বা এই ট্রিপল ফসফেট যে স্টোনটা, এটা মোস্ট অফ দ্য টাইম ইট গেটস ইনফেক্টেড। তো যখন আমরা প্রসিজিওর করি, কোনো প্রসিজিওর করি, ইএসডব্লিউএল বা পিসিএনএল বা নেফ্রোলিথোটমি, হোয়াটএভার যে প্রসিজিওরই আমরা করি না কেন, all the stones should be removed. If you do not remove, malignant hypertension, arteriovenous malformation, renal vein thrombosis, papillary necrosis এগুলো থাকতে পারে। ইনফেকশন থাকতে পারে। ইনফেকশনের মধ্যে মোস্ট কমন পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিস and tuberculosis is most common. এছাড়া আরো কিছু থাকতে পারে, হাইপারক্যালসিউরিয়া, তারপর হেরিডিটারি কিছু ডিজিজ আছে যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, হ্যাঁ, এগুলো থাকতে পারে। এগুলো রেনাল কজ। নন রেনাল কজ বলতে নেফ্রোলিথিয়াসিস, কোয়াগুলোপ্যাথি এন্ড ট্রমা। ঠিক আছে, এই জিনিসগুলো হলো তোমার পেইনলেস অর অ্যাসিম্পটোমেটিক তোমার ইয়ে। তো নেফ্রোলিথিয়াসিস যেটা আমরা বলি সেটা হলো ইউজুয়ালি যদি তোমার এই যে ফসফেট স্টোন যদি হয়, তাহলে it will cause microscopic hematuria. But if there is oxalate stone, there is definitely microscopic hematuria. হ্যাঁ, এটা তোমার একদম তোমার কি বললে ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া বলতে আমরা যেটা বুঝি। ঠিক আছে, এই রাফলি এই কটা জিনিস হলো তোমার পেইনলেস হেমাচুরিয়ার রেনাল কজ। এক নম্বরে হলো আরসিসি, রেনাল সেল কার্সিনোমা। দুই নম্বরে বলবা ভাস্কুলার ডিজিজ, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, হ্যাঁ, এভিএম, তারপরে প্যাপিলিয়ারি নেক্রোসিস, রেনাল ভেইন থ্রম্বোসিস, এগুলো হ্যাঁ ভাস্কুলার ডিজিজ। আর ইনফেকশনের মধ্যে দুইটা জিনিস, দুইটা মোস্ট কমন, একটা হলো তোমার পাইলোনেফ্রাইটিস আর একটা হলো টিউবারকুলোসিস। ঠিক আছে, আরো হয় সাইটোমেগালোভাইরাস দিয়ে ইনফেকশন হলে অনেক সময় হয়, হ্যাঁ। তারপরে তোমার হাইপার ক্যালসিউরিয়া, হেরিডিটারি ডিজিজের মধ্যে মোস্ট কমন পলিসিস্টিক কিডনি ডিজিজ। ঠিক আছে, পলিসিস্টিক কিডনি ডিজিজ। আর নন-রেনাল কেসের মধ্যে যে কোয়াগুলোপ্যাথি যদি থাকে, ট্রমা যদি থাকে, আর নেফ্রোলিথিয়াসিস পার্টিকুলারলি যদি তোমার ফসফেট স্টোন হয়, তাহলে দেয়ার মে বি সাম সর্ট অফ মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। এই কোশ্চেনটা অনেক সময় স্যাররা, অনেক সময় না, প্রায় এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে। ঠিক আছে, এই কোশ্চেন এগুলো। আর এটা আচ্ছা, এখন যেটা হলো তোমাদের কি বলে, বাইরে তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করে, প্রায় অনেক সময় জিজ্ঞাসা করে যে ধরো একটা পেশেন্টের দুই পাশেই স্টোন আছে, রেনাল স্টোন দুই পাশে, বোথ সাইড অথবা বোথ ইউরেটারে স্টোন আছে। ঠিক আছে, তো পেশেন্টের এক্সরে কেউবি করলা, করে দেখলা বাইলেটারাল রেনাল স্টোন অথবা বাইলেটারি ইউরেটারিক স্টোন। ঠিক আছে, কিসের ভিত্তিতে? ধরো একটা পেশেন্টের বাইলেটারাল রেনাল স্টোন, তার রাইট সাইডে পেইন আছে, হ্যাঁ, যেটা নিয়ে তোমার কাছে ভর্তি হয়েছে। তো হুইচ সাইড ডু ইউ অপারেট? যদি অপারেশন করতে হয়, ইন্টারভেনশন করতে হয়, কোন পাশে অপারেশন করবা? যে পাশে রাইট সাইডে পেইন আছে এই পাশে অপারেশন করবে, না লেফট সাইডে কোনো পেইন নাই ওই পাশে অপারেশন করবে? স্টোন দুই পাশেই আছে, তাহলে কোন পাশে অপারেশন করবা? এই কোশ্চেনটা স্যাররা প্রায়ই করে। কেউ বলতে পারবা কোন পাশে অপারেশন করবা? স্যার, যোন পাশের কিডনি মোর ফাংশনিং ওই পাশের অপারেশন। ফাংশন তো আর তুমি জানো না এখন পর্যন্ত। আমি তো ফাংশনের কথা এখন পর্যন্ত বলি নাই, কারণ ওটা তো ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। পেশেন্ট আর বলবে না যে স্যার আমার ডান দিকের কিডনি বেশি ফাংশন করতেছে, বাম দিকের কিডনি কম ফাংশন করতেছে। আমি বললাম যে একটা পেশেন্টের বাইলেটারাল রেনাল, হ্যাঁ পেন যেদিকে বেশি সেদিকে
সেই দিকে অপারেশন করতে হবে। পেইন যেদিকে বেশি সেদিকে অপারেশন করতে হবে। পেইন হওয়া মানে that it indicates that side that right kidney, say the right kidney, right sided pain, so the right kidney is more functional, that is why it is causing pain. So if you do any procedure, you should do on the right side first, then on the left side. ঠিক আছে? এই কোশ্চেনটা অনেক সময় স্যাররা করে। আর একটা হলো যে যদি অবস্ট্রাকশন থাকে ইউরেটারিক স্টোনের ক্ষেত্রে যদি অবস্ট্রাকশন থাকে, ধরো বাইল্যাটারাল ইউরেটারিক স্টোন আছে, তো যেই পাশে অবস্ট্রাকশন থাকবে সেটা তোমাকে আগে করতে হবে। আর যেই পাশে তোমার অবস্ট্রাকশন নাই, অবস্ট্রাকশন আছে বুঝবা কিভাবে? যে there will be some, যখন আইভিইউ করবা বা সিটি ইউরোগ্রাম করবা অথবা আল্ট্রাসোনোগ্রাম করবা, there will be evidence of hydroureter. ঠিক আছে? there will be evidence of hydroureter. তো যদি এরকম থাকে তাহলে যেই পাশে এই চেঞ্জ গুলো থাকবে সেই পাশে অপারেশন করতে হবে। ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা স্যার অনেক সময় করে। আর রেনাল ফাংশন অনেক সময় জিজ্ঞাসা করে যে রেনাল ফাংশন দেখার জন্য কি করবা? আমরা তো শুরুতে বললাম যে আইভিইউ করার আগে অথবা সিটি ইউরোগ্রাম করার আগে আমরা অবশ্যই সেরাম ক্রিয়েটিনিন লেভেল অথবা সেরাম ইউরিয়া, সেরাম ক্রিয়েটিন, রেনাল ফাংশনটা দেখে তারপরে আমরা আইভিইউ বা সিটি ইউরোগ্রাম করব। এছাড়া আর কি টেস্ট তুমি করতে পারো যেটাতে তোমাকে আরো পারফেক্টলি রেনাল ফাংশন সম্বন্ধে বলবে? এনি আইডিয়া? ইজিএফআর, হ্যাঁ ঠিক আছে, ওকে। আর কি করা যেতে পারে? অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এজি রেশিও, হ্যাঁ এটা করা হয়, অনেক সময় এটা করা হয়, বাট এটা অ্যাকচুয়ালি এজি রেশিও আমাদের সার্জিক্যাল ইয়েতে তেমন একটা লাগে না, এটা পার্টিকুলারলি মেডিসিনে লাগে। হ্যাঁ, এজি রেশিও চেঞ্জ হয় সাধারণত বিভিন্ন ধরনের নেফ্রোপ্যাথিতে। তো উই ডোন্ট ডিল উইথ নেফ্রোপ্যাথি অ্যাকচুয়ালি। ঠিক আছে? এজি রেশিওটা আমরা রুটিনলি প্র্যাকটিস করি না। যেটা আমরা প্র্যাকটিস করি, উই ডু সাম, কি বলে ওটার নাম শোনো নাই? ওই যে বিভিন্ন রকম ওইটা আমরা বিভিন্ন রকম স্ক্যান করতে দেই, নাম শুনছো? বিভিন্ন রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ইনজেক্ট করি, করে তারপরে স্ক্যান করতে দেই। যাই হোক, রেডিও নিউক্লিয়েড স্ক্যান করি আমরা বিভিন্ন রেডিও ট্রেসার্স ইউজ করে। একটা হলো তোমার ডিটিপিএস স্ক্যান, আর একটা হলো ডিএমএসএস স্ক্যান। ঠিক আছে? ডিটিপিএস স্ক্যান, হ্যাঁ, ডিটিপিএস স্ক্যান এন্ড ডিএমএসএ স্ক্যান। ঠিক আছে? এই দুইটা জিনিস করা হয়। আরো দুইটা স্ক্যান আছে, একটা হলো ম্যাক3 আর হলো OIH, হ্যাঁ, অর্থ আয়োডো হাইপুরেট স্ক্যান, হ্যাঁ, আর এটা হলো ম্যাক3 স্ক্যান। তো ডিটিপিএ আর ডেমসা স্ক্যান বলি আমরা, ডিএমএসএস স্ক্যান, এই দুটা খুব কমনলি করা হয়। ঠিক আছে? এইটা বলবা যে রেডিও নিউক্লিয়েডে তোমাকে একেবারে স্প্লিট ফাংশন বলে দিবে, রেনাল ফাংশন একদম দুইটা ইয়েতে কেমন আছে, হ্যাঁ, স্প্লিট রেনাল ফাংশন বলি আমরা এটাকে। এই দুটার মাধ্যমে তুমি আরো প্রেসাইসলি জানতে পারবা, হ্যাঁ, যে এক্স্যাক্টলি কোন কিডনিটা কিরকম কাজ করছে। সো ডিটিপিএস স্ক্যান এন্ড ডিএমএসএস স্ক্যান, ঠিক আছে? দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এগুলো অনেক পুরোনো টেস্ট, দিস আর স্টিল প্র্যাকটিসিং। এন্ড এটার সাথে আরো দুইটা টেস্ট এখন করা হয়, সেটা হলো ম্যাক3, MAG3, ম্যাক3, ঠিক আছে? ম্যাক3 আর হলো গিয়ে OIH স্ক্যান। এই যে এই চারটা টেস্ট, হ্যাঁ, করা হয় টু সি দ্য রেনাল ফাংশন মোর প্রেসাইসলি। এটা অনেক সময় স্যাররা যারা ভালো পরীক্ষা দিবে অনেক সময় তাদেরকে জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ, এটা পার্টিকুলারলি যখন দেখা যায় যে একটা রেনাল স্টোন অথবা একটা ইউরিটারিক স্টোন হয়ে
তোমার the kidney function is totally lost. হ্যাঁ, যখন তুমি আইভিউ করলা বা সিটিউরোগ্রাম করে দেখলা যে এক পাশে যে পাশে দুই পাশে হয়তো স্টোন আছে, এক পাশে দেখলা যে the dye didn't pass through the ureter. হ্যাঁ, and there is no but no evidence of passing the dye. That means it's a non-functional kidney. So you have to do the DTPS scan or DEMSA scan to find out really the kidney is non-functioning, and whether we will remove the stone or we will remove the kidney. Whether we will do a nephrolithotomy, whether you do a nephrectomy. So if the kidney function is lost totally, so and there is no chance to decide to go for nephrolithotomy, isn't it? You have to go for nephrectomy straight away. That the kidney is not functioning, and there is no reason to do a nephrolithotomy. So for that, to take the decision, you have to do a DEMSA scan or DTPS scan to see the strict renal function and decide whether you go for nephrolithotomy or nephrectomy. ঠিক আছে? Is totally lost, you do a nephrectomy. ঠিক আছে? That's why we do some radionuclide study scan, DTPS scan or DEMSA scan or MAC3 scan or OIH, ortho iodo hypurate scan. এই কটা জিনিস তুমি করতে পারো। অনেক সময় এখন যেটা প্র্যাকটিস করে ইউরোলজিস্টরা, বা ধরো পেশেন্ট ফিনান্সিয়ালি অতটা সাউন্ড না, সে এখন অপারেশন করতে পারবে না, বা স্টোন সাইজটা তুমি দেখলা যে একদমই মার্জিনাল, এটা অপারেশন না করে একটা ট্রায়াল দিতে পারো যে যে এটা আমরা বলি, এটাকে আমরা বলি মেডিকেল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট অফ রেনাল স্টোন অথবা মেডিকেল এক্সপালসিভ থেরাপি, MET বলে, মেডিকেল এক্সপালসিভ থেরাপি। দ্যাট ইজ যে without doing any intervention, you give some medication and put the patient on a trial whether the stone passes spontaneously or not. So use some medications that potentiate the passage of stone through the urinary tract. So what are those medications? সেটা তোমাদেরকে কি বলছে কোনো সময়? না স্যার। কোনোদিনও বলে নাই কেউ কোনো লেকচারে? স্যার মনে হয় না স্যার। মনে হয় না? আচ্ছা, শুনে রাখো যদি কোনো সময় কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি মেডিসিন দিবা, এখনকার ইউরোলজিস্ট এটা খুব ফ্রিকোয়েন্ট প্র্যাকটিস করে। তো তোমাদের ইয়াং জেনারেশনের যদি কোনো সার্জন আসে, তাহলে সেটা জিজ্ঞাসা করতে পারে যে একটা তো আমরা ডায়েটারি অ্যাডভাইস দিলাম, দ্যাট উইল help in spontaneously passage of urine, if the stone size is smaller. In associated with the data advice, you can give some medications also for medical expulsion therapy, medical expulsive therapy, MET, এটাকে বলা হয় MET। তাহলে কিছু ডায়েটারি অ্যাডভাইস, কিছু লাইফস্টাইল মডিফিকেশন আর কিছু মেডিকেশন, ঠিক আছে? ডায়েটারি অ্যাডভাইস, লাইফস্টাইল মডিফিকেশন and some medical some medicines. These three will help in spontaneous passage of stone if the stone size is smaller. তাহলে তুমি কি কি মেডিকেশনস ইউজ করতে পারো? একটা হলো আমরা দেই আলফা ব্লকার, ঠিক আছে? আলফা ব্লকার আমরা দেই ইউজুয়ালি ট্যামসুলোসিন, ট্যামসুলোসিন একটা আলফা ব্লকার, এটা আমরা দেই হলো ট্যামসুলোসিন, ঠিক আছে? এটার নাম শুনে থাকবা তোমরা, ফ্রিকোয়েন্টলি দেওয়া হয় ইন BPH,
PPH যদি কারো থাকে বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে এই ওষুধটা দেওয়া হয়। হ্যাঁ, তো এই ওষুধটা শুধু ওইটাতে না, এই ওষুধটা যদি কারো স্মলার স্টোন থাকে, হ্যাঁ, তাহলে অনেক সময় আমরা এটা দেই এবং এটা রেজাল্ট খুবই ভালো। এটা দিলে তোমার the stone will pass spontaneously. It will help the passage of stone spontaneously. ঠিক আছে? আর একটা হলো আলফা ব্লকারের সাথে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অনেক সময় ইউজ করি। সবচেয়ে কমন যেটা ইউজ করা হয় সেটা হলো নিফিডিপিন। ঠিক আছে? তোমরা সবাই জানো নিফিডিপিন ইউজ করা হয় ইন কেস অফ হাইপারটেনশন, তাই না? হাইপারটেনশনে ইউজ করা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তাই না? তো এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আবার এখানটাতে ইউজ করা হয়। হ্যাঁ, অনেক সময় শুধু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়, আবার অনেক সময় ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে ওই যে আলফা ব্লকার যেটা দিলাম ওটা ইন কম্বিনেশন, দ্যাটস কম্বিনেশন থেরাপি হিসেবেও দেওয়া হয়। তাহলে দুটাই আমরা দেই, ঠিক আছে? এবং এর সাথে অনেক সময় আমরা কর্টিকোস্টেরয়েড দেই। হ্যাঁ, দিলে অনেক সময় এই স্টোনটা এটা স্পন্টেনিয়াসলি বের হয়ে যায়, ঠিক আছে? কর্টিকোস্টেরয়েড আমরা কোনটা দেই? ডেফলাকর্ড, ঠিক আছে? ডেফলাজাকর্ড, ঠিক আছে? এই কটা জিনিস মনে রাখো, আলফা ব্লকার, ট্যামসিলোসিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নিফিডিপিন, কর্টিকোস্টেরয়েডস হলো ডেফলাজাকর্ড, আর এর সাথে 5 আলফা রিডাক্টেজ, দ্যাট ইজ তোমার ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটরও দেওয়া হয়, ঠিক আছে? এই চারটা ড্রাগ, এই চারটা গ্রুপের ড্রাগ আমরা ইউজ করি: আলফা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কর্টিকোস্টেরয়েডস, আর হলো তোমার ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর। এই চারটা মেডিকেশনস ইউজ করা হয়, হ্যাঁ, অ্যালংসাইড ডায়েটারি অ্যাডভাইস এন্ড লাইফস্টাইল মডিফিকেশন। এই কটা জিনিস করলে অনেক স্টোন, the smaller stone, renal stone less than 0.5 centimeter and ureteric stone 5 less than or equals to 5 millimeter will spontaneously pass through the urine. এইটা একটু স্পেশাল ভাবে বললাম কারণ এখনকার অনেকেই এই জিনিসটা প্র্যাকটিস করছে, সো ইভেন রিটেনেও তোমার এই কোশ্চেনটা আসতে পারে। তো এই জিনিসটা তোমরা ভালোভাবে একটু ছোট্ট করে নোট করে নাও, এটা পড়ে রাখবা, ঠিক আছে? এটা কাজে দিবে। তো এই হলো। আর তোমাদের কিছু জানার আছে থাকলে বলো। এনিবডি, তোমরা কিছু জানতে চাও? আর কিছু জানতে চাও? না স্যার, আর এনাফ, বেশি হয়ে গেছে? বেশি বলে ফেলছি? না স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে এগুলো, এই জিনিসগুলোই পড়ো। হ্যাঁ, আর যদি কোনো সময় কোনো ইয়ে জানতে ইয়ে হয় তাহলে ওই আমাদেরকে জানায়, আমরা তাহলে সেই জিনিসের উপরে তোমাদের ক্লাস দেব, বলে দিব সেই জিনিসগুলো, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে টেক কেয়ার, স্টে হোম, বাই।